মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যন্ত টুঙ্গিপাড়ার রেণুকে 1950-এর দশকে আমরা দেখি একজন সাহসী পরিণত নারীতে রূপান্তরিত হতে। এই যে রূপান্তর, এই যে পরিবর্তন, এটা কি করে সম্ভব হলো? মা ছোটবেলা বাবাকে হারায়, মাকে হারান। আমার দাদা দাদির কাছেই তিনি বড় হন। ও ছোটবেলা বিয়েও হয়ে যায়। তবে গ্রামের পরিবেশে উনি মানুষ হলেও ওনার লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। আর সেই যুগে তো মেয়েদের স্কুলে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু আমাদের বাড়িতে আবার পড়াশোনার চর্চাটা ছিল। বাড়িতেই মাস্টার রেখে পড়ানো হতো মেয়েদের জন্য, ছেলেরা বাইরে স্কুলে যেতে পারতো। ওনার শিক্ষাটা আসলে আমার আব্বার কাছ থেকে পাওয়া, এবং আমার বাবা যে আদর্শ নিয়ে চলতেন, তিনি এই দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন, মানুষের জন্য কাজ করতে চাইতেন, মানুষের কল্যাণ চাইতেন। এই জিনিসটা আমি বলবো যে আমার মা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। যে বছরের পর বছর আমার বাবা জেলে থাকতেন, তখন আমার মা কিন্তু কখনো তাকে তার কাজ বন্ধ করতে বলেননি, উৎসাহ দিতেন। উনি ওনার যে সম্পত্তি, আমার মায়ের যে সম্পত্তি উনি পৈতৃক সূত্রে পান, তার দাদা যে সমস্ত দিয়ে যান, বেশ অনেক সম্পত্তি, তার থেকে যে বাৎসরিক আয় হতো সমস্ত টাকা পয়সা উনি কিন্তু আমার আব্বার হাতেই তুলে দিতেন। তার ভিতরে এই যে স্বামীর কর্মক্ষেত্রটাকে গ্রহণ করে নেওয়া, উপলব্ধি করা, বোঝা, এবং বাংলাদেশের যে দরিদ্র মানুষগুলির জন্যই যে তার কাজ করছেন, সেটাকে তিনি খুব ভালোভাবে নিয়েছিলেন। আর এই নিয়েছিলেন বলেই আমি মনে করি যে তার ভিতরে এই দেশপ্রেম, মানুষের প্রতি কর্তব্যবোধ বা স্বামীর কাজকে গ্রহণ করে নিয়ে সেটাকে সফল করার দিকে যে মানসিকতাটা তার ধীরে ধীরে গড়ে ওঠে, সেটাই তাকে পরিপক্কতা এনে দেয়, এটাই আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী 1954 সালে বঙ্গমাতা রেণু প্রথম ঢাকায় এসে সংসার পাতেন। সে সময় বঙ্গবন্ধু প্রাদেশিক মন্ত্রী পরিষদের সদস্য, কিন্তু 1 মাস না যেতেই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গমাতা রেণু তখন একেবারেই একা, ঢাকায় নতুন। বঙ্গবন্ধু তাকে টুঙ্গিপাড়ায় চলে যেতে বললেন, কিন্তু তিনি গেলেন না। তিনি একেবারে অসহায়, একাকী। এই যে একটা অবস্থায়, এই অসহায় অবস্থা বঙ্গমাতা রেণু কীভাবে মোকাবেলা করলেন? আপনি তার জ্যেষ্ঠ কন্যা হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা তো তখন খুব ছোট, আমি জামাল তখন একদম ছোট, হামাগুড়ি দেয় অবস্থা। 54 সালে ঢাকা আসার পরেই আব্বা যখন মন্ত্রী হলেন, আমরা মিন্টু রোডে বাসা। হ্যাঁ, এটা স্বাভাবিক, একটা মন্ত্রী বাড়ি, প্রতিদিন গাড়িতে বেড়ানো বা জীবনটাই অন্যরকম ছিল। কিন্তু মা সেখানে যেমন সংসারটা গোছাবেন, সেই গুছিয়ে আনার সময়টা কিন্তু তিনি পেলেন না। এর ভিতরেই দেখা গেল 92 ক ধারা। আর ওই সময়টায় যেমন আমার এইটুকু যেটা ঝাপসা মনে আছে, যে সারা বাড়িতে সারাদিন লোকজন, খাওয়া দাওয়া, সবসময় একটা ব্যস্ততা। কিন্তু যেদিন আব্বা অ্যারেস্ট হয়ে গেলেন, সেদিন কিন্তু সব শুনশান, কেউ নেই। তবে আব্বার একজন ফুফাতো ভাই ছিলেন, মমিনুল হক খোকা, ও আওয়ামী লীগের কয়েকজন নেতা, তারা কিন্তু সব পাশে থাকলেন, সমর্থন দিলেন। আমাদের কিছু আত্মীয় ছিলেন। তো মিন্টু রোডের বাসার থেকে ওই সময় বাড়ি চলে যাওয়াটা, আসলে এর আগে আমার বাবা যখন জেলে ছিলেন তখন তো টুঙ্গিপাড়ায় ছিলেন। 52 সালে যখন তিনি হাঙ্গার স্ট্রাইক করেন, এই খবরটা পাওয়ার পর কিন্তু আমার মা আমার দাদার কাছে যে আবেদন করে যে উনি আব্বাকে দেখতে চান, সেটা কিন্তু আব্বার বইয়ে আছে। তো তখন নৌকায় করে কিন্তু নিয়ে আসে, কিন্তু ততদিনে ওনাকে আবার আব্বাকে নিয়ে গেছে ফরিদপুর, যে দেখা হলো না। তো স্বাভাবিকভাবে যখন 54 সালে আব্বা অ্যারেস্ট হয়ে গেলেন, আমার মা যেহেতু আবার ঢাকায় কারাগারে থাকবেন,
তোমার কাছে ওইটাই সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, যে ঢাকায় থাকলে অন্তত 15 দিন একবার দেখা পাবেন বা মাঝে মাঝে দেখা পাবেন, সমর্থন দিতে পারবেন। তো সেই জন্য থেকে গেলাম। আমরা নাজিরবাজারে একটা বাসা মাত্র 60 টাকা ভাড়া, সেই যুগে সেই বাসাটায় যে উনি উঠলেন, ছোট্ট একতলা। তবে আমার দাদা দাদি এটা ঠিক সবসময় সমর্থন দিয়েছে, সাথে সাথে দাদা দাদি চলে এসছেন, পাশে থেকেছেন, বাড়ি থেকে চাল ডালও পাঠাতেন, সব রকম ইয়ে করতেন। কিন্তু মা বাইরে যাওয়ার কথা চিন্তা করেননি। একটা কারণে, সেটা হচ্ছে যেহেতু কারাগারে আব্বা বন্দি, থাকলে অন্তত খবরটা পাবেন নিয়মিত, অন্তত তার পাশে থাকতে পারবেন, সমর্থন দিতে পারবেন। এটাই ছিল সবথেকে বড় জিনিস। আর একটা জিনিস আমি বলবো, যে কোনো একটা বিপদের সময় বা কোনো কিছু একটা সময় আমার মা কিন্তু কখনো খুব হতাশ হতেন না বা সাহস হারাতেন না। যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করার মতো একটা মানসিক শক্তি, এটা যেন মনে হতো যেন খুব স্বাভাবিকভাবে ওনার ভিতরে গড়ে উঠেছিল। হতে পারে এটা এটা আমি বলবো একটা সবচেয়ে বড় কথা, যে যে গভীরভাবে তিনি আমার আব্বাকে ভালোবাসতেন, সেই ভালোবাসার জোরটাই ছিল সব থেকে বড়। বঙ্গবন্ধু আজকে বাইরে তো কালকে জেলে। সাধারণভাবে পরিবারের শীর্ষ ব্যক্তি জেলখানায় গেলে গৃহিণীর কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। বঙ্গবন্ধু যখন আটক হতেন বা জেলখানায় যেতেন, বঙ্গমাতা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতেন? আসলে সেভাবে যদি বিচার করেন, আমার আব্বার একটা কথা আমি বলি, সবসময় উনি হাসতে হাসতে বলতেন যে আমি তো জেলখানায় থাকি আর মাঝে মাঝে বাড়িতে আসি, আর আব্বার কথাটা হচ্ছে যে আমি তো সারেন্ডার করেই আছি, সংসারের ব্যাপারে যা করবেন আমার মা করবেন, এবং প্রত্যেকটা ব্যাপারে উনি সিদ্ধান্ত নিতেন। কারণ যেমন আব্বাকে কখনো আমার মা কোনো দিন আমি সংসার চালাবো কীভাবে, তা আমার কোথায় কী হচ্ছে এইসব অভিযোগ করতেন না, এবং সবসময় এটা বলতেন তোমার চিন্তা করা লাগবে না, তুমি দেশের চিন্তা করো, সংসারের দায়িত্ব আমার। এই যে দায়িত্বটা নিয়ে নেওয়া এবং সব কিছু নিজের করা, এবং আব্বাকে যে এখান থেকে মুক্ত রাখা, এবং ওনার কাজটা যেন, অর্থাৎ দেশের জন্য উনি যে কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। কারণ আমি তো আগে বললাম যে সবথেকে বড় জিনিস হলো যে আমার মা আমার বাবার আদর্শটাকে খুব আন্তরিকভাবে ধারণ করেছিলেন, গ্রহণ করেছিলেন, যেটাই তার সব থেকে শক্তির উৎস। এবং সেই জন্য সাংসারিক কোনো ব্যাপারে আমার আব্বাকে কিন্তু কখনো উনি উত্ত্যক্ত করতেন না। জীবনে আমরা শুনি নেই, এবং আমাদের বাড়িতে একটা জিনিস ছিল, কখনো কোনো জিনিস বলা যাবে যে নাই, কিছু ফুরিয়ে গেলে বলতে হবে ফুরিয়ে গেছে। এবং আমার মা কিন্তু কখনো যে নিজের দৈন্যটাকে প্রকাশ করা বা বলা বা হাউতাশ করা, এই হাউতাশ ওনার মাঝে ছিল না। একটা অদম্য সাহস ছিল, সবসময় একটা সাহস ছিল। কাজে এটা মনে হয় যেন একটা ভিতর থেকেই মানে ওনার গড়ে উঠেছে। আর হতে পারে আমার দাদা দাদির কাছে মানুষ হতে হয়তো সেই শক্তিটা উনি পেয়েছেন। আমার দাদা তো এসব ব্যাপারে খুবই শক্তি ছিল, আমার দাদিও তাই সবসময় সমর্থন দিয়েছেন, এবং আমার মার মাঝেও যে জিনিসটা, সেই সাংসারিক ওই শিক্ষাটা উনি পেয়েছিলেন। যে সাথে আমি বলবো যে আমার কোনো দিনই মানে আব্বার কাছ থেকে মানে একটা হতাশা আব্বাকে জানানো, বরং কারাগারেও যতবার যেতেন বলতে তোমার ভাবতে হবে না, তোমার এই দুশ্চিন্তা করতে, আমি সব ঠিক করে নেব। কখনো কোনো ব্যাপার নিয়ে কোনো দিন তিনি অভিযোগও করেননি, অনুযোগও করেননি, হতাশাও দেখাননি, যেটা আমার আব্বার রাজনৈতিক জীবনের একটা বড় শক্তি। বঙ্গমাতা রেণু ছিলেন তীক্ষ্ণ এবং প্রখর বুদ্ধিমতী নারী। তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। আমরা যদি 1968 সালের ঘটনা বলি এবং 1971 সালের 7ই মার্চের ঘটনাবলী দেখি, আমরা তার প্রমাণ পাই। আপনি এসব ঘটনাবলীর সাক্ষী, এ প্রসঙ্গে আমাদের কিছু বলুন। আব্বা যখন 6 দফা দিলেন, আপনারা যদি একটা দেখেন যে এই একটা সিদ্ধান্ত 6 দফা অল্প সময়ের মধ্যে সমগ্র মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু করতে হয়েছে। কারণ ফেব্রুয়ারি মাসে উনি 6 দফা দিলেন, তারপর হাতে সময় পেলেন কয় মাস, শুধু মার্চ এপ্রিল মেতে কিন্তু উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এই সময় তিনি সারা বাংলাদেশ ঘুরে, আমার আব্বা সারা বাংলাদেশ ঘুরে
সভা করলেন, 6 দফাকে মানুষের কাছে নিয়ে গেলেন, 32 দিনে 35টা জনসভা, এরকম একটা হিসাব পাওয়া যায় যে ওই গোয়েন্দা সংস্থার রিপোর্টে। কিন্তু আমরা জানি যে উনি প্রতিনিয়ত যাচ্ছেন, দিনের পর দিন একটার পর একটা মিটিং করে যাচ্ছেন আর মানুষকে 6 দফা বোঝাচ্ছেন এবং ব্যাপক প্রচার হয়। তারপরে গ্রেপ্তার হয়ে গেলেন এবং এই গ্রেপ্তার হওয়ার পর থেকে সবসময় মা দায়িত্ব নিলেন, পুরো হাল ধরলেন। 7ই জুনের হরতালটা তার করা, তিনি নিজে সমস্ত ঘুরে ঘুরে একদম মানে তখনকার ইন্টেলিজেন্সের চোখ বাঁচিয়ে, সবচেয়ে বড় গেরিলা তো আমার মা ছিলেন, ইন্টেলিজেন্সের চোখ বাঁচিয়ে তিনি কিন্তু সবার সঙ্গে দেখা করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন। এমনকি এই যে আমরা এসবির যে রিপোর্টটা বের করলাম, আইবির ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে রিপোর্ট, সেখানে ওনার বিরুদ্ধে কিছু লিখতে পারেনি, কারণ তারা বুঝতে পারে। কিন্তু আমাদের বাসায় সারাক্ষণ আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবসময় নজরদারিতে রাখতো। কিন্তু সেই নজর এড়িয়ে মা ছাত্রদের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা, সমস্ত আন্দোলন সংগ্রামের সব কিছু আয়োজন করা, তারপরে কী কী সিদ্ধান্ত হবে, কী কী না হবে সব কিছু বলা, তিনি কিন্তু নিজে এইভাবে করে গেছেন। এবং তার কতগুলি সিদ্ধান্ত আজকে সেটা বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ যখন যে প্যারোলে সমস্ত আগরতলার মামলা যখন চলছে, আইয়ুব খান আলোচনা করতে চাইলো, কারণ তখন আন্দোলন একটা উত্তাল তরঙ্গে আন্দোলন, সেখানে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেই সময় চাচ্ছিল একটা আলোচনার নামে ওটা একটা প্রহসন করতে চেয়েছিল। আমাদের অনেক নেতারাই তো তখন প্যারোলে যাওয়ার পক্ষে ছিলেন, আমার মা কিন্তু না, তিনি বলছেন না, প্যারোলে যাবে কেন, জনগণ তো সাথে আছে, মামলা প্রত্যাহার করলেই কেবল যাবে। এবং আপনি দেখেন তার যে সিদ্ধান্ত সেটা কিন্তু কার্যকর হলো। আইয়ুব খান বাধ্য হলো 21শে ফেব্রুয়ারি, কিন্তু মামলাটা প্রত্যাহার করলো 22শে ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিল এবং সমস্ত যারা আসামি ছিল, শুধু সার্জেন্ট জহুরুল হককে মেরে ফেলেছিল, বাকি 33 জন সবাই কিন্তু মুক্তি পেলেন। তো ওনার একটা সিদ্ধান্ত কতগুলি জীবন বাঁচালো আর দেশের জন্য একটা বড় দিক নির্দেশনা দিয়ে দিল যে বাঙালি তাদের আন্দোলনে জয়যুক্ত হলো, সে তখন একটা প্রাথমিক বিজয়। তারপরে তো নির্বাচন, এবং 7ই মার্চের ভাষণের সময়ও অনেকেই তো অনেক মতামত, কেউ তো এটাও বলছে যে সব মানুষ আসবে, আজকেই ঘোষণা দিতে হবে। শুধু আমার মা বলছিলেন যে সারাটা জীবন তুমি কাজ করেছো এই দেশের মানুষের জন্য, কারো কথা শুনতে হবে না, তোমার মনের যে কথা আছে সেইটুকু বলবা। আরো অনেক কথা, আমি নিজে ওখানে ছিলাম, আরো অনেক, কিন্তু এইটুকু হলো মূল কথা, যে তোমার মনের যে কথাটা আছে তুমি শুধু সেই কথাটা জনগণকে বলবা। ঠিক তাই হলো, সেই কথাটাই কিন্তু আজকে সারা বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়ে গেছে। তো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সমস্ত সংগ্রামে আমার মা বিভিন্ন সময় যে সমস্ত সিদ্ধান্তগুলি দিয়েছে সেটাই কিন্তু মানে সেটাই বাস্তব, সেটাই সাফল্য এনে দিয়েছে, এটা বাস্তব কথা। তবে আমি বলবো যে এখানে হয়তো নিজে তার আনুষ্ঠানিক পড়াশোনা ছিল না, কিন্তু পড়াশোনার প্রতি যেমন আগ্রহ ছিল, আর আমাদের বাড়িতে তো বই পড়ার একটা সবসময় নিয়মই ছিল। যেমন বার্ট্রান্ড রাসেলের ফিলসফি বই আব্বা পড়ে পড়ে বাংলা করে করে মাকে সবসময় শোনাতেন। আব্বার প্রিয় অনেক লেখক, সেগুলি যখনই পড়তেন ভালো কিছু হলে উনি সেই গল্প শোনাতেন। আর আমার মা নিজেও প্রচুর বই পড়তেন। আমাদের তো বই কেনা, ওনার নিজেরই একটা হবি ছিল বই কেনা। তিনি নিউ মার্কেটে যেতেন, বই কিনতেন, আবার আব্বা জেলে থাকলে আব্বার কি কি বই প্রয়োজন আব্বা তালিকা দিয়ে দিলে সেগুলি কিনে যেমন পৌঁছাই দিতেন, আবার নিজেও পছন্দ করে কিনে নিয়ে আসতেন এবং অনবরত পড়তেন। এই যে মানে নিজের একটা অদম্য আগ্রহ জানা শেখার, আর বাংলাদেশের পলিটিক্সটাকে উনি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। মানুষের চাহিদা, মানুষ কি চায়, মানুষের কি আকাঙ্ক্ষা, সেটা কিন্তু খুব ভালো বুঝতেন। একটা জিনিস সুবিধা ছিল যে যেহেতু গ্রামী মানুষ, ঢাকা শহরে থাকছেন, আবার প্রতি বছর গ্রামে যাচ্ছেন, এই যে মানুষের সঙ্গে যেটা সংযোগ, এটাই কিন্তু ওনাকে অনেক শিক্ষা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা রেণু ছিলেন একদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, অন্যদিকে রাষ্ট্রপতির সহধর্মিণী।
তার জীবনযাপন প্রণালী কেমন ছিল? আমাদের জীবনটাই তো আমার মার নির্দেশে তৈরি। আমরা তো এটাই শিখেছি যে সাদাসিধেভাবে চলতে হবে। আর এটা তো আমার আব্বার নিজেরই কথা ছিল, এদেশের মানুষ খেতে পারে না, এদেশের মানুষ একবেলা ভাত পায় না, তাদের সামনে শাড়ি গহনার জলুস দেখানোর তো কিছু নেই। তো রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যখনই যেটা হয়েছেন মা তো পরিবর্তন হতে দেননি। বলতে যে আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা ওইভাবেই চলবো। এবং এই বড় বাড়িতে কখনো আসতে চাননি এই জন্য যে না, আমার ছেলে মেয়ের নজর খারাপ হয়ে যাবে, অভ্যাস খারাপ হয়ে যাবে। আর এটা তো কয়েকদিনের ব্যাপার, কিন্তু তাদেরকে তাদের মতো তো চলতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো ওনার জীবনযাত্রা সবসময় আগেও যেমন ছিল, পরেও তাই, একই রকম। খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড় সব কিছুতে একভাবেই চলছেন। যে প্রধানমন্ত্রী হয়ে গেছে তারপরটা কিছু হয়ে যাবে সেটা কিন্তু না, সেটা কখনো চিন্তা করেননি। কারণ দেশের মানুষের জন্য কাজ করছেন, ওটাই ছিল সব থেকে বড় কথা। ওটাই তিনি বলতেন, মা আব্বাকেও সেই কথা বলতেন। একটা প্রবাদ আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার স্ট্যান্ডস এ উম্যান। এই প্রবাদ বাক্যটি বঙ্গবন্ধু শেখ মুজিবের বেলায় কতটুকু প্রযোজ্য? এটা তো কবি নজরুলও বলে গেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকার, অর্ধেক তা আনিয়েছেন আর অর্ধেক তার নয়। তো এটাই তো বাস্তবতা। কারণ আমার মা যদি ওভাবে সব কিছু ত্যাগ স্বীকার করে আমার বাবার পাশে না দাঁড়াতেন, আর যদি আজকে এটা চাই ওটা চাই ওটা চাই বলে ওনাকে উত্ত্যক্ত করতেন, তাহলে হয়তো কেমন হতো আমি বলতে পারি না। হয়তো আমার বাবা বা এই যে দেশের মানুষের জন্য কাজ সম্পূর্ণ মন প্রাণ ঢেলে যে করতে পেরেছেন, এত বড় ত্যাগ স্বীকার করতে পারছে, সেটা হয়তো করতে নাও পারতেন বা বাধা আসতো। কাজেই এটা আমি বলবো যে, আমি আগেই বলছি যে যেহেতু আমার বাবার আদর্শটাকে তিনি গ্রহণ করেছেন এবং সেইভাবে নিজের জীবনটাকেও তিনি তৈরি করেছেন এবং ওইভাবেই তিনি প্রত্যেকটা কাজ করেছেন এবং সবসময় প্রেরণা দিয়েছেন এবং বলেছেন সবসময় যে এই যে কারাগারে যখন, তখনও বলছেন তোমার তো কেন চিন্তা করতে হবে না, সংসার নিয়ে তোমার ভাবতে হবে না, আমি দেখবো। একটা মিটিং হবে, আওয়ামী লীগের মিটিং, তো সেই সময় তো জায়গাটাকে এত বেশি পাওয়া যেত না, অত ডেকোরেটরও ছিল না বা করাও সম্ভব ছিল না। আমাদের বাসায় বসার ঘরে মিটিং হবে, আমার মা বসে গেলেন, কাপড় সেই সাথে থান কাপড় নিয়ে এসে নিজে, আমার একটা ইলেকট্রিক মেশিন ছিল, এটা আব্বা নিয়ে এসেছিলেন, সেলাই মেশিন। মা সেটা দিয়ে বড় বড় চাদরগুলি সেলাইগুলি সেলাই করে ফেললেন নিজেই। ওই যে দস্তখত বিছানো, সেগুলি বিছানো নিজে হাতে সেলাই করতেন। তারপরে এত লোক খাবে, সবার রান্না করা, 100, 150, 200, 300 লোকের রান্না তো আমার মা নিজে দাঁড়িয়ে থেকে করতেন। আমাদের প্রতিষ্ঠা, আমার বাড়িতে যেমন এবার একটা ছোট পাখির ঘর, সবসময় দৈনন্দিন রান্নার পাশে আরো বড় বড় 2টো চুলো করা ছিল, বড় বড় হাঁড়ি টাড়ি সব রাখা ছিল। তো নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত রান্না করাতেন, নিজে বসে থেকে সব করতেন, রান্না করে এই সমস্ত মানুষকে খাওয়ানো। তারপরে যে চা বানানো, এমনকি পান বানানো। আগে তো সবাই পান খেত, তো চা পান সবসময় থাকতেই হতো। আসলে আমার আব্বা এগুলো কিছুই জানতেন না, বুঝতেন না, কিন্তু আমার মা কিন্তু সব নিজে এইভাবে করতেন। মিটিংয়ে সমস্ত মানুষকে খাওয়ানো দাওয়ানো, তাদের আতিথেয়তা, সব কিছু, যত লোক আসছে সব কিন্তু তিনি করে যেতেন। আমি তো বলতে পারি আব্বা বোধহয় বলতেও পারতেন না যে কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এর জন্য কি টাকা লাগবে, কিচ্ছু জানতেন না, সব আমার মা করতেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সন্তানেরা বঙ্গমাতার দ্বারা কতটুকু প্রভাবিত? মাই তো আমাদের জীবনটা গড়ে তুলেছেন, আর মার কথার বাইরে যাওয়ার মতো ক্ষমতা তো আমাদের ছিল না। আর আমাদের দৈনন্দিন জীবন সব কিছুর সিদ্ধান্ত সব মাই তো দিতেন। তো মার কাছ থেকে তো সব শিক্ষা পাওয়া, যেটা প্রভাব সেটা মায়ের কাছ থেকে পাওয়া। আর এটা বলবো যে আমার মা কিন্তু আমার আব্বার যেটা আদর্শ সেটা নিয়েই চলতেন বলে এখানে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়নি, কখনো কখনো কোনো দ্বন্দ্ব আমি দেখিনি। বরং আমরা মাঝে মাঝে বলতাম যে মা, মানে আব্বার যেটা চান মা সেটা ভালো বুঝেন, আর মা কি চান আব্বাও সেটা ভালো বুঝেন। কাজে আমাদের সিদ্ধান্তগুলি যখন মা নিতেন, আব্বার যে তার বাইরে যাবে বা আব্বা কোনো সিদ্ধান্ত নিলে মা তার বাইরে যাবে, এরকম কিন্তু কোনো ঘটনা কখনো ঘটেনি।
মাঝে মাঝে আব্বা ঠাট্টা করে বলতেন যে আমি তো এক জায়গায় সারেন্ডার করে বসে আছি, আমি গুলিরে ভয় পাই না, বোমারে ভয় পাই না, আমি পুলিশ কোনো কিছু ভয় পাই না, তবে দুইটা চোখরে আমি ভয় পাই। বলছে এটাই কিন্তু উনি মাঝে মাঝে ঠাট্টা করে বলতেন যে আমি দুইটা চোখরে ভয় পাই, মানে মার কথা বলতেন ঠাট্টা করে। ওনার কথা ছিল রেনু যেটা বলবে সেটা, সংসারের ব্যাপারে বা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে যে সিদ্ধান্ত মা নেবেন আব্বা সেটা। আর মার কাছ থেকে তো ধমক খাওয়া, মার খাওয়া সব কিছু তো মার, আদর খাওয়া সবই তো। আর আব্বা যতক্ষণ থাকতেন ততক্ষণ তো আমাদের মানে আনন্দের সীমা থাকতো না। আর আব্বা তো ওই অল্প সময়টা আমাদেরকে এত আদর করতেন, এত আদর করতেন যে কেউ কল্পনা করতে পারবে না। আর আমাদের তো ওই যে ঘুম থেকে সবাই ঘুম থেকে উঠে আব্বার বিছনার মধ্যে যে সব আড্ডা দেওয়া, চা খাওয়া, পেপার পড়া, আলোচনা করা, কথা বলা, ব্যাস। আবার উনি খুব সময় মেনে চলতেন, একদম দুপুরবেলা এতটা সময় উনি আসবেন অফিস থেকে, আমাদের খেতে হবে সবাই একসাথে, সবার গোসল টোসল করে রেডিও থাকতে হবে ঠিক ওই টাইম মতো। তো এরকম একটা মানে জীবনের ডিসিপ্লিন রাখা বা সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটাও যেমন করা, আবার আব্বা বর্তমানে পার্টি চালানো, আন্দোলন সংগ্রাম করা, সবই আমার মা করে গেছেন। আজকে 8ই আগস্ট বঙ্গমাতা রেনুর শুভ জন্মদিন। এই মহিষী নারীর শুভ জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো আমার মার জন্য। আর একটা কথা বলবো, যেভাবে আমার বাবা এই দেশের মানুষের জন্য তার জীবনটাকে ত্যাগ স্বীকার করে গেছেন, আমার মাও কিন্তু একইভাবে। 15ই আগস্ট যখন আমার আব্বাকে হত্যা করলো, যে মুহূর্তে মা জানতে পারলেন, খুনিরা, আমি শুনেছি এটা, যে একবার বলছিল যে আপনি আমাদের সাথে চলেন, আমার মা তা এই খুনিদের কাছে প্রাণ ভিক্ষা চাননি। আমার মা সোজা বলে দিয়েছিলেন যে ওনাকে যখন হত্যা করেছে আমাকে হত্যা করো, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না, তোমরা কী করবো করো, আমি যাব না। এই যে সাহসটা উনি দেখিয়েছিলেন, সাধারণত ওইরকম অবস্থায় চারিদিকে গোলাগুলি, নিজের স্বামীকে হত্যা করে ফেলে রেখেছে, এ সময় মানুষ কিন্তু জীবন ভিক্ষা চায়, কিন্তু আমার মা জীবন ভিক্ষা চায়নি, আমার মা বুক পেতে দিয়েছিল। এই যে মার এই যে মহান ত্যাগ, আমার সারাটা জীবন তিনি যে কষ্ট স্বীকার করে গেছেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই যে দোয়া করবেন যারা 15ই আগস্টে শাহাদাত বরঞ্চ সবাইকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে। আর যে আদর্শ নিয়ে আমার আব্বা এই দেশটা স্বাধীন করেছিলেন, সে গরিব মানুষ, দুঃখী মানুষের হাসি ফুটানো, সেটা যেন করতে পারি, তাহলে আমার মায়ের আত্মা, আমার আব্বার আত্মা শান্তি পাবে, এটুকু আমি বলতে পারি।